আমাদের আজকের অঙ্কের যে মানে আলোচনার বিষয়টা হচ্ছে ডিপোজিট ম্যানেজমেন্ট। এখন দেখেন আমরা কিন্তু অনেক সময় ঋণ নিই, আবার বিভিন্ন কোম্পানি তারা শেয়ার বাজারে ছাড়ে, তাই না? বা শেয়ার কোম্পানি হিসেবে নেই। আচ্ছা বলেন তো, আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন শেয়ার নিয়ে ব্যবসা শুরু করা ভালো নাকি লোন নিয়ে ব্যবসা শুরু করা ভালো? কারণ হ্যাঁ, লোনের বিষয়টা হলো লোন আপনাকে ফিক্সড ইন্টারেস্ট পে করতে হবে। আপনি আইদার বাঁচেন আর মরেন, এটা আসলে হাসি মুখে দিবে, ঠিক আছে আপনি মরতেছেন, ঠিক আছে আপনি ভালো থাকেন, টাকাটা সময় মতো দিয়ে যাবে। এটা হচ্ছে লোন। হ্যাঁ, মানে কর্তৃপক্ষ যেটাই করুক তাদের হাসি মুখে বলবে ওকে আপনি মাস শেষে টাকাটা আগে দিয়ে যাবেন। এখন এটা হচ্ছে বাস্তবতা, মানে সত্যি কথা যেটা, এটা আপনি ওই শুধু ব্যাংক না, যেসব লোন মানে যেসব কোম্পানি বা যেসব প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই আসলে লোন দিয়ে চলে তাদের বেশিরভাগ এরকমই, আসলে তাদেরও কিছু করার নেই, কারণ তাদের মেন সোর্স অফ ইনকামই হচ্ছে এটা, মানে তাদের রুটি রুজির জায়গাটাও কিন্তু এইটা, এই জন্য তারা চাইলে এটাকে কি করতে পারে না, ছাড় দিতে পারেন না। কিন্তু যেটা হচ্ছে আপনাদের শেয়ার, যেমন আমরা যদি লোন ধরি শেয়ার ধরি, যেমন 1 নম্বরে হচ্ছে লোন, 2 নম্বরে যদি আমরা শেয়ার ধরি, তাহলে দেখেন লোনে আমাদেরকে ইন্টারেস্ট দিতে হয় যেটা হচ্ছে ফিক্সড, আর শেয়ারে আমাদেরকে ডিভিডেন্ড দিতে হয় যেটা হচ্ছে ডিপেন্ডস। ডিপেন্ডসটা কেন লিখলাম, কারণ আসলে এই জিনিসটার উপরে কিছু সিদ্ধান্ত জড়িত থাকে, যে আমাদের প্রফিট হলেই যে আসলে সেটাতে আমরা ডিভিডেন্ড দিব, বিষয়টা আসলে এমন না। অনেক সময় দেখবেন যে আপনাদের এজিএম হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং, এই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কিন্তু বিভিন্ন প্রকার সিদ্ধান্ত আসে। যেমন যদি কোনো অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে এরকম কোনো সিদ্ধান্ত আসে যে আমাদের এইবার যে প্রফিটটা আসতেছে আমরা এই প্রফিটের 50%টা রাখবো আর 50%টা হচ্ছে আমরা ইনভেস্ট করব। অনেক সময় হয় কি, ওই যে যারা শেয়ার হোল্ডার আছেন ওরা দেখা যাচ্ছে যে না, তাহলে তো আমাদের ডিভিডেন্ড কম হয়ে যাচ্ছে, আমরা এখানে শেয়ার রাখবো না, শেয়ারটা তুলে নিব বা শেয়ারটা বিক্রি করে দিব। তো দেখবেন অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের যে ডিসিশনগুলো হয় এগুলো যদি ওরা আগে প্রকাশ হয়ে যায় তো দেখবেন শেয়ারের দামের কিন্তু অনেক তারতম্য হয়। যখন এজিএম হয়ে যাবে, এজিএম হওয়ার সাথে যে মাইনার্সটা থাকে ওইটা হয়তো বা তখন ডিসক্লোজ করে দেওয়া হয় সকল শেয়ার হোল্ডারদের ভেতর। কিন্তু এই এজিএমে যে বিষয়গুলো তোলা হবে, বিশেষ করে যারা এক্সিকিউটিভ আছে ওরা যদি কারোর ভেতর মনে করেন 1 সপ্তাহ আগেও এটাকে প্রকাশ করে যে এই সিদ্ধান্ত হতে যাচ্ছে, তাহলে কিন্তু এটা বিরাট একটা তারতম্য হয়ে যায়। এরকম যে যারা শেয়ার যাদের কাছে আছে, মনে করেন প্রত্যেক বছর এই কোম্পানি 1000 টাকার যদি আপনি শেয়ার রাখেন, আপনার মিনিমাম মনে করেন যে হয়তো বা 100 টাকা করে তারা ডিভিডেন্ড দিচ্ছে। যদি কোনোবার এরকম একটা সিদ্ধান্ত আসে যে আগামী বছর থেকে তারা 50% ধরে রেখে বিনিয়োগ করবে আর বাকি 50% ডিভিডেন্ড দিবে, তাহলে আপনার ডিভিডেন্ড 50 টাকা কমে যাচ্ছে না? তো অনেকেই তখন করবে কি যে না, আমি তখন এই কোম্পানিতে রাখবো না, আমি টাকা উঠে অন্য কোম্পানিতে আমি ইনভেস্ট করব। তখন এই সিদ্ধান্তটা যদি আগে জানাজানি হয়ে যায় তখন দেখা যাচ্ছে এখনও পর্যন্ত তো শেয়ারে ডিভিডেন্ড দেয় কয় টাকা, 100 টাকা করে। তাহলে কিন্তু ওই 100 টাকা ডিভিডেন্ড দেখিয়ে ওই শেয়ার সহজে বিক্রি করে দিতে পারবে সবাই। কিন্তু পরবর্তীতে যদি এজিএম হয়ে যায় এবং সিদ্ধান্তের মাইনেউট সবার হাতে চলে আসে, তখন কিন্তু ওই শেয়ারে 100 টাকা ডিভিডেন্ড দেখাই বিক্রি করতে পারবে না, তখন শেয়ারের দাম কমে যাবে। তো এই এজিএমের আসলে অনেক কিছু বিষয় থাকে, বিশেষ করে দেখবেন যেগুলো পাবলিক লিমিটেড কোম্পানি, যেগুলো মোটামুটি ভালো ভারী শেয়ারে চলে, এইগুলোর এজিএমের সিদ্ধান্ত কিন্তু খুব সিক্রেট থাকে। যতক্ষণ না এজিএম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্তটা ডিসক্লোজ করে না, এবং এজিএমের সিদ্ধান্তগুলো অনেক কিছু ডিপেন্ড করে, মানে অনেক কিছু ডিপেন্ডস এর উপরে। আরেকটা হলো মানে আমরা যদি প্রথমে লোন নিয়ে শুরু করি, লোন নিয়ে শুরু করলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানে ইন্টারেস্ট আপনাকে দিতেই হবে, আপনি বাঁচেন আর মরেন, এটা আসলে খুব একটা ফ্যাক্টর না। আপনি বাঁচেন অথবা মরে যান সেটা আসলে আমাদের খুব একটা বেশি সমস্যা হবে না, তাদের ইন্টারেস্ট জাস্ট টাইম আপনি দিয়ে দেবেন। আর ডিভিডেন্ডটা আপনার কোম্পানি অনেক টাকা লাভ করলেও আপনি আপনার শেয়ার হোল্ডারদেরকে যদি কোনোভাবে কনভিন্স করতে পারেন যে আমরা যেটা টাকাটা আসলে রিইনভেস্ট করতেছি এটা আপনাদের মঙ্গলের জন্যই,
তাহলে দেখবেন তারা কিন্তু কি হচ্ছে, যে কোনোভাবে কনভিন্স হচ্ছে যে না, টাকাটা তো আমাদের দেখা যাচ্ছে কি কোম্পানির মোট যে অ্যাসেট সেটা বাড়তেছে, আর কোম্পানির মোট অ্যাসেট যদি বাড়ে তো ওই মোট অ্যাসেটের একটা পোর্শন তো আমিও ভাগিদার, তো সেই রিলেটেডভাবে যদি আমরা কনভিন্স করতে পারি তাহলে হয়। তো এই দুইটা হলো ওয়ে। আর একটা হলো ভেঞ্চার ক্যাপিটাল আছে, নাম শুনছেন? এটা কি কনসেপ্টটা আপনারা কি জানেন বলেন তো? ভেঞ্চার ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল মানে হলো কিছু কিছু লোক আছে না যে যারা সরাসরি লোনও দেবে না, লোন পাবে না, আবার শেয়ারেও পাবলিক লিমিটেড কোম্পানির মতো বা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো লোক পাচ্ছে না, কিন্তু কনসেপ্টটা ভালো। তারা কিছু কিছু জায়গায় করতে পারে কি ভেঞ্চার ক্যাপিটাল ক্রিয়েট করতে, মানে ভেঞ্চার ক্যাপিটাল ধরবে। ভেঞ্চার ক্যাপিটাল মানে হলো মনে করেন আপনার অনেক টাকা আছে, আপনি এটা ধরলেন যে আপনার এই টাকাগুলা কোনো ভালো উদ্দেশ্যমূলক খাতে যিনি বিনিয়োগ করতে চাচ্ছেন তাকে টাকাটা দিবেন, এবং সে কিন্তু আপনাকে কি করবে, আপনার মনে করেন ভালো একটা আইটি ফার্ম করার ইচ্ছা আছে, এবং এই আইটি ফার্ম দ্বারা মনে করেন আপনি প্রত্যন্ত অঞ্চলে যেসব সাধারণ শিক্ষার্থী আছে, বিশেষ করে যারা সঠিকভাবে শিক্ষা পাচ্ছে না, আপনি হয়তো ওই আইটি ফার্মের মাধ্যমে ওদেরকে বিশেষ এক ধরনের মোবাইল ডিভাইস দিলেন, এবং তার মাধ্যমে ঢাকা সহ মানে সারা পৃথিবীর যত ভালো ভালো শিক্ষক আছে তাদের লেকচারগুলো তাদেরকে দেখানোর সুযোগ করে দিলেন। তখন হলো কি এর দ্বারা আপনার কিন্তু একটা ব্যবসাও হচ্ছে, এবং তার দ্বারাও কিন্তু এটা রিয়েল ইনকাম বা কমিউনিটি বেনিফিটটা অনেক বেশি হচ্ছে। তো এরকম যদি কোনো মহৎ উদ্দেশ্য থাকে কোনো ব্যক্তির, কিন্তু দেখা যাচ্ছে সে ডেফিসিয়েন্সিতে পড়তেছে, কিসে, ক্যাশ ডেফিসিয়েন্সিতে। তো এরকম কিছু মানুষ আছে যাদের কাছে টাকা আছে, যারা স্পেসিফিক কিছু মানুষের এরকম ইনভেস্টমেন্টগুলো বা এরকম উদ্যোগগুলোর কাজে কি করে, পুঁজি খাটায়, তাদেরকে আসলে ভেঞ্চার ক্যাপিটাল বলে। সাধারণত দেখা যায় যারা উদ্যোক্তা শ্রেণীর লোক আছে এরকম লোকদের কাছ থেকেই ভেঞ্চার ক্যাপিটাল পাওয়াটা সহজ হয়। তো এই মোটামুটি হচ্ছে কেউ যদি কি করতে যায়, ব্যবসা করতে যায়, তাহলে হচ্ছে এইগুলো করা লাগে। ব্যাংকের যেটা করা লাগে সেটা হচ্ছে ডিপোজিট কালেক্ট করতে হয় ব্যাংকের, এবং ডিপোজিট কালেক্ট করে ডিপোজিটের কাজ করতে হয়। ডিপোজিট মেনলি কি বলে বলেন তো? ডিপোজিট ভালো বাংলা কি আসে? ডিপোজিট বলতে জমা বোঝায় না, আমানত, আমানতটাই ডিপোজিট। আমরা ওই যে একটা প্রশ্ন পড়তাম না যে ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে, লোন ডিপোজিট। মনে করুন আমরা কাউকে 1 লক্ষ টাকা ঋণ দেব, তো এখন 1 লক্ষ টাকা ঋণ দিতে গেলে ব্যাংকের সাধারণ যে টার্মিনোলজি, ওরা করে কি 1 লক্ষ টাকা লোন দিতে গেলে ওরা আসলে 1 লক্ষ টাকা দেয় না, ওরা করে কি যে আপনি আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খোলেন, আমরা অ্যাকাউন্টে আপনাকে 1 লাখ টাকা জমা দিয়ে দিই। এখন অ্যাকাউন্টে 1 লাখ টাকা জমা দিয়ে দিলে তখন হয় কি অ্যাকাউন্টের কিছু প্রসিজার্স থাকে, যে আপনার অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা জমা থাকে বা এরকম থাকে কারেন্ট অ্যাকাউন্টে, তো সেক্ষেত্রে আপনি হয়তো 10% আপনাকে কী করতে হবে, জমা রাখতে হবে, আর বাকি যে 90% এটা আপনি তুলে নিয়ে যেতে পারবেন। তো দেখা যাচ্ছে তখন যদি আমরা করি, আমরা হয়তো তার অ্যাকাউন্টে জমা দিয়ে দিলাম, তখন এখানে আসলো টোটাল, তারপরে হচ্ছে স্ট্যাটিউটরি ডিপোজিট অ্যামাউন্ট যদি এটা আমরা ধরি, আর হচ্ছে উইথড্রয়াল অ্যামাউন্ট। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা দিচ্ছি কত তাকে, টোটাল তার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা দিয়ে দিচ্ছি, কিন্তু দেখেন তাকে 10% জমা রাখতে হবে, মানে 10,000 টাকা জমা রাখতে হবে, আর 10,000 টাকা জমা রাখলে সে বাকি কত হাজার টাকা তুলতে পারবে, 90,000 টাকা তুলতে পারবে। এখন একটা জিনিস লক্ষ্য করেন তো, এই যে 10,000 টাকা সে রাখলো, এরকম যদি 10টা গ্রাহকের কাছ থেকে 10,000 টাকা রেখে দেয়, তাহলে সে ওই ব্যাংক যে 1 লাখ টাকা থেকে যাচ্ছে না, এই 1 লাখ টাকা কিন্তু আরও একজনের কাছে বিনিয়োগ করতে পারবে। তো এই যে ঋণ আমানত সৃষ্টির যে জায়গাটা, সেটা হচ্ছে মনে করেন একটা খাত সৃষ্টি করে, যে আপনার কাছে যদি আমরা আমানত বা আপনি আমানত রাখেন, তাহলে এককালীন এতটুকুর বেশি তুলতে পারবেন না, এবং যতটুকু বেশি তুলতে না পারেন ওইটাকে তো আমরা কী করি, পরবর্তীতে আবার রিইনভেস্ট করি। তো এই যে প্রসিজার, এটাই মেনলি হচ্ছে ঋণ আমানত সৃষ্টি করা। এটার ভিতরে আসলে বিভিন্ন সাইকেল আছে, যে সাইকেলের মাধ্যমে আমরা কী করি, বিভিন্নভাবে কাজ করি। সাধারণত দেখা যায় যে ঋণ আমানত সৃষ্টির যে বিষয়টা, এটা আসলে 10 গুণ আসে। মানে যদি আপনার কত হয়,
1,00,000 টাকা আপনার থাকে, তো ঋণ আমানত সৃষ্টি করার এইটারও সূত্র আছে, তা দিয়ে করলে সর্বোচ্চ এটাকে 10 লাখ টাকায় কনভার্ট করা যায়। মানে সর্বোচ্চ, যদি আসলে কিছু কন্ডিশন আছে এখানে, কিছু কিছু ক্ষেত্রে কন্ডিশনগুলো যদি হয় যে কেউ টাকাটা সম্পূর্ণ তুলে নিয়ে যাচ্ছে, তবে সেক্ষেত্রে কিন্তু কন্ডিশন ফুলফিল হয় না। তবে যদি ওদের কন্ডিশনগুলো একেবারে মেকআপ থাকে, তাহলে সর্বোচ্চ 10 লাখ মানে 10 পরিমাণ বাড়ানো যায়, এর চেয়ে বেশি বাড়ানো যায় না। তো এখানে আমরা এসে এখন ডিপোজিট ম্যানেজমেন্টের কাজটা কি? ডিপোজিট ম্যানেজমেন্টের অনেক কাজ আছে, তবে সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনার যে ডিপোজিটটা আছে সেই ডিপোজিটটা সবচেয়ে প্রফিটেবল খাতে বিনিয়োগ করা। যেমন মনে করেন আপনার ব্যাংকে অনেক টাকা ডিপোজিট আছে, কিন্তু আপনি আসলে সেটা প্রফিটেবল সোর্স খুঁজে পাচ্ছেন না যে কোন জায়গায় জমা দিলে আমাদের সবচেয়ে বেশি প্রফিট হবে। তাহলে দেখবেন কিন্তু এখানে খুব একটা বেশি কি হবে না, আপনাদের মানে বেনিফিট আর্ন করতে পারবেন না। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে সবসময় টার্গেট রাখতে হবে আমাদের ডিপোজিটটা এমন একটা জায়গায় বিনিয়োগ করতে হবে যেখান থেকে আমাদের সবচেয়ে বেশি কী আসবে, বেনিফিট আসবে। আচ্ছা, আমাদের অবজেক্টিভস অফ ডিপোজিট কি বলেন তো? মানে অবজেক্টিভস থাকে না, যে কোনো কাজ করতে গেলে দেখেন আমাদের কিন্তু একটা উদ্দেশ্য থাকে। মানে ডিপোজিটের উদ্দেশ্যটা কি হয় বলেন তো? মনে করেন আমাদের বর্তমান যে ইনফ্লেশন রেট, এই ইনফ্লেশন রেটটা মনে করেন কিভাবে ধরে এটা বলতে পারেন কেউ? মানে ইনফ্লেশনটা আমরা করি না, সর্বপ্রথম কিন্তু ইনফ্লেশনটা হয়, আর এই যে সেন্ট্রাল ব্যাংক কীভাবে টাকা ছাপায় এটা বলতে পারেন আপনারা? সেন্ট্রাল ব্যাংক প্রত্যেক বছর টাকা ছাপায় না? প্রত্যেক বছর কিন্তু টাকা ছাপায়, কিন্তু আসলে কত পরিমাণ টাকা ছাপাবে এটা কিভাবে ধরে বলেন তো? সেটা কীভাবে নির্ণয় করবে তাহলে? মানে রিজার্ভ, মনে করেন রিজার্ভ যেটাই থাকলো, মনে করেন যদি কোনো দেশের মনে করেন নতুন দেশ হয়, তার তো টাকা ছাপাইতে হবে না, সে এখন টাকাটা কীভাবে ছাপাবে? সমস্যা নেই। চালু রাখার জন্য একটা নির্দিষ্ট টার্গেট করে যে আমার এত টাকা বাজেটের মাধ্যমে, যে আমার বাজেটে এখন এই অর্থনীতি চালাতে আমার এত টাকার প্রয়োজন। এখন মনে করেন আমাদের দেখেন সরকার প্রত্যেক বছর যখন বাজেট ঘোষণা করে তখন কিন্তু লোন নেয় প্রায় 40%। যেমন আমাদের এই যে বাজেটটা আসতেছে, এটা কি মাস? মে মাস। হ্যাঁ, সামনের এই গত যে বাজেটটা ছিল, যে বাজেটটা আমরা কেবল শেষ করলাম বলতে গেলে এই তো জুন মাসে শেষ হবে, আবার জুলাই থেকে আবার জুন পর্যন্ত বাজেট যাবে। তো এই জুনে যে বাজেটটা শেষ হবে সেখানেও দেখেন প্রায় 36% লোন ছিল। কিন্তু এই লোনটা কেন নিল? সরকার তো টাকা চাইলে টাকা ছাপাই বাজেট করে দিতে পারতো না? প্রশ্নটা বুঝছেন? আগে প্রশ্নটা বুঝতে হবে, তা নাহলে কিন্তু হবে না। মানে আমাদের প্রত্যেকবার বাজেটে কিন্তু আইএমএফের কাছ থেকে লোন নিতে হয়। আইএমএফের কাছ থেকে লোন নিতে গেলে তাদের তো ভালো একটা টাকাও দিতে হয়, তাই না? যদিও আইএমএফ তাদেরকেই লোন দেয় যারা মোটামুটি লোন শোধ করতে পারবে।
কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রত্যেক বছর বাজেটের শুরুতে কিন্তু আমাদের বড় অঙ্কের একটা লোন নেওয়া লাগে, আবার যখন ডিসেম্বর জানুয়ারির দিকে যখন ওই ভ্যাট ট্যাক্সের টাকাগুলো ওঠে তখন আমরা আবার ওখান থেকে পরিশোধ করে দিই। এখন বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রত্যেক বছর টাকা ছাপান, তো বাংলাদেশ ব্যাংক তো একটু বেশি ছাপাইলেই বাকিটা লোন নেওয়া লাগে না, তাই না? এখন প্রশ্ন হলো বাংলাদেশ ব্যাংক আসলে কিসের ভিত্তিতে টাকাটা ছাপান যে কোন পরিমাণ টাকা আমার লাগবে? আমার কথাটা বুঝতে পারছেন? যেমন আমার কি আগামী বছর 1 বিলিয়ন টাকা ছাপানো লাগবে, নাকি মনে করেন কত, নাকি দেখা যাচ্ছে মনে করেন 10 কোটি টাকা ছাপালেই হয়ে যাচ্ছে? কনসেপ্টটা বুঝতে পারছেন? এটা আমরা ধরি না। এটা কিভাবে নির্ণয় করে জানেন? এটা কিন্তু দেখবেন যারা ভালো ভালো অর্থনীতিবিদ বা এরকম স্বাভাবিকভাবে যেটা হয়, সিম্পল একটা কনসেপ্ট দেখেন, আমরা ইনফ্লেশন তো বুঝি, তাই না? ইনফ্লেশন মনে করেন আমাদের মানে যদি আমরা ইনফ্লেশন দেখি তাহলে মনে করেন 7.5%। 7.5% মানে কি? আমাদের ওভারঅল আমাদের প্রাইস লেভেল কত পার্সেন্ট বেড়ে গেছে? 7.5%। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের যদি বর্তমানে ইন্টারেস্ট রেট হয় কত, ইন্টারেস্ট রেট, আচ্ছা 5টা বাদ দিই, আমরা শুধু 7% ধরি, 7%। আমাদের ইন্টারেস্ট রেট যদি হয় 9%, তাহলে বলেন তো আমাদের রিয়েল ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? রিয়েল ইন্টারেস্ট বোঝেন? আমরা এটাকে 9% ধরলাম। এখন এই পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের অর্থনীতিতে রিয়েল ইন্টারেস্ট কত পার্সেন্ট? 15 কিভাবে? 13.5 কিভাবে? রিয়েল ইন্টারেস্ট কত পার্সেন্ট? এটাই মনে করেন আমার ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট রেট, ঠিক আছে? আর ইনফ্লেশন রেট কত পার্সেন্ট? 7.9%। তাহলে আমার রিয়েল ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 2%। এখানে আমার রিয়েল ইন্টারেস্ট রেট আসবে হলো 2%। কারণ হলো আমার যদি মনে করেন কোনো টাকা থাকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করেন তো, মনে করেন হচ্ছে আপনার ব্যাংকে 100 টাকা ছিল, 100 টাকা ছিল না, তার উপর আপনি 9 টাকা ইন্টারেস্ট পাইছেন, তাহলে হচ্ছে কত? 109 টাকা না? এখন দেখেন বাজারে 100 টাকার জিনিসের দাম আরও 7 টাকা বেড়ে দাম হয়ে গেছে কত টাকা? 107 টাকা হয়ে গেছে না? তাহলে দেখেন তো, আপনি তো এখানে ভাবতেছেন যে বা আমি তো 9 টাকা পেয়ে গেলাম, 9 টাকা পেয়ে গেলেন না, কিন্তু আসলে বাড়ছে কত টাকা? 2 টাকা বাড়ছে না? এটাই হচ্ছে রিয়েল ইন্টারেস্ট। যখন আপনাকে ইন্টারেস্ট রেট যেমন মনে করেন আমাদের বিনিময় হার ধরে, তখন কিন্তু আমাদের বাজারের ইনফ্লেশন রেটটা আগে দেখে, কারণ ইনফ্লেশনটা হচ্ছে সবচেয়ে বেশি বড় জিনিস। এখন বিষয়টা হলো ইনফ্লেশনটা আবার কিভাবে ধরবে, বুঝছেন? মানে অর্থনীতির বিষয়টা জানেন, একটার সাথে আর একটা হচ্ছে কানেক্টেড। আপনি একটাই যখন যান তাহলে দেখবেন আর একটা এমনি চলে আসতেছে। ইনফ্লেশনটা এখানে আবার কিছু শুভঙ্করের ফাঁকে আছে। যেমন দেখেন, মনে করেন আপনার একটা অর্থনীতি আছে, সেই অর্থনীতিতে মনে করেন যে আপনার কি তৈরি করে, সাপোজ মনে করেন মার্কার তৈরি করে, ঠিক আছে? তো 2020 সালে মনে করেন পুরো অর্থনীতিতে 2টা মার্কার ছিল। মার্কার কয়টা? 2টা। আর মনে করেন পুরা বাজারে মনে করেন কারেন্সি ছিল মনে করেন 20 টাকা। তাহলে বলেন তো পার মার্কার কত টাকা করে ছিল? 10 টাকা করে না? এখন মনে করেন 2021 সালে আরও একটা মার্কার তৈরি করা হলো, মানে পুরো অর্থনীতি মনে করেন পৃথিবীতে বাংলাদেশে একজন লোকই আছে, সে আরেকটা মার্কার তৈরি করলে টোটাল মার্কার হলো কয়টা? এখন যদি আমাদের 20 টাকাই থাকে অর্থনীতির ভেতরে, তাহলে আর একটা মার্কারের দাম কত করে পড়বে? 6 টাকা, মানে 6.8 এরকম আসবে না? কিন্তু কোনো বছর কি এরকম হয় যে আপনার প্রোডাক্টের দাম কমে গেছে? হয় না।
যদি এখানে করে কি বাংলাদেশ ব্যাংক এর সাথে সাথে মনে করেন আপনার কি করে আরও আপনার যদি মনে করেন 16 টাকা ছাপাই দেয়, তাহলে টোটাল আমাদের অর্থনীতিতে দেখেন তো কত টাকা আসে। আচ্ছা 16 টাকা না, হ্যাঁ 16 টাকাই ধরি। টোটাল অর্থনীতিতে দেখেন তো কত টাকা আসে তখন, 36 টাকা না। তখন একটা জিনিস লক্ষ্য করেন তো, আমাদের পার মার্কারের দাম কত আসে? মার্কার কয়টা? 12 টাকা করে আসে না? তার মানে 3 12 36 টাকা। আমাদের গত বছর দাম ছিল কয় টাকা? এই বছর দাম হয়েছে কয় টাকা? 12 টাকা না। বাংলাদেশ ব্যাংক মনে করলো না 16 টাকা না, আমি 20 টাকা ছাপাবো, 20 টাকা করলো না, তাহলে টোটাল এখানে আসবে কত? 40 টাকা। পার মার্কার আসবে কত? 3 13 39, তার মানে 13.33। তার মানে কি ইনফ্লেশন বাড়লো না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক দেশ ছিল না এরকম যে ইনফ্লেশন রেট 200%-এর উপরে, তার মানে বাড়ছে কোথা থেকে? প্রোডাকশন অনুপাতে তো দাম আসে নাই, বাংলাদেশ ব্যাংক দামটা বাড়াই ফেলছে, কারেন্সি বেশি ছাপাই ফেলছে। যদি হ্যাঁ সেটাই আর কি, প্রোডাকশন বাড়লে তো আপনার আলটিমেটলি সব বাড়বে। প্রোডাকশন তো রিয়েল লেভার, বুঝেন না? আপনার যদি অর্থনীতিতে প্রোডাকশন থাকে যায়, মানে সবচেয়ে বড় পার্থক্য কোথায় হয়? প্রোডাকশন আছে, প্রোডাকশন নেই কিন্তু টাকা ছাপিয়ে ফেলা হয়েছে, বুঝতে পারছেন? যদি এখন মনে করেন বাংলাদেশ ব্যাংক মনে করলো যে না আমি 20 টাকা ছাপাবো না, আমি 100 টাকা ছাপাবো, তখন কি হলো? 120 টাকা। তখন একটা কলমের দাম কত করে আসবে? 40 টাকা করে। তো এবার ইনফ্লেশন কত পার্সেন্ট হবে তখন? 300% না? এবার বুঝতে পারছেন? তাহলে ইনফ্লেশন দেখছেন তো যে কিভাবে আপনার 10%, 12% বা তারপরে 300%-এ চলে আসলো। তার মানে সিস্টেমটা কোথায় থাকতেছে? বাংলাদেশ ব্যাংক আসলে কি পরিমাণ টাকা ব্যালেন্স করে ছাপাচ্ছেন এটার উপরে কিন্তু ডিপেন্ড করে। তার মানে এই যে ইনফ্লেশন রেটটা, এই ইনফ্লেশন রেটের উপরে কিন্তু থাকতেছে যে আসলে আপনার মোট সম্পত্তি অনুপাতে কীভাবে টাকাটা ছাপানো হচ্ছে, এবং এই ইনফ্লেশন রেট দেখে কিন্তু ওই দেশের অর্থনীতি সম্পর্কে ধারণা করা যায় যে ওই দেশের অর্থনীতি আসলে যতটুকু প্রোডাকশান হচ্ছে সেই অনুপাতে তারা কি আসলে সিস্টেম ঠিকভাবে করতেছে কিনা, বোঝা গেল? এটা যদি ঠিক থাকে তাহলে দেখা যায় আপনার ওভারঅল অর্থনীতিটা এটা ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকে। কিন্তু যদি অর্থনীতিতে 300% ইনফ্লেশন থাকে, এই অর্থনীতি সাস্টেন করা সম্ভব? এটা তো সাস্টেন করবে না, কারণ দেখা যাচ্ছে যারা খেটে খাওয়া মানুষ এবং যারা টাকা কি করছে সেভ করছে, তাদের টাকা অটোমেটিক্যালি কি হয়েছে? ডিভ্যালুয়েশন হয়ে গেছে, তারা একেবারে মনে করেন যে পথে বসে গেছে। কিন্তু এই বাংলাদেশ মানে যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক যদি তাদের পলিসিটাকে খুব স্ট্রংভাবে কি করে ইমপ্লিমেন্ট করে, তাহলে দেখবেন এই ইনফ্লেশনটা কিন্তু তখন কি হয় আপনার মানে কন্ট্রোলেবল বা মিনিমাইজেবল রেঞ্জে রাখা সম্ভব হয়। এবং এইটার পরে বিনিময় হার নির্ভর করে, বিনিময় হারের উপর পুরো দেশের দাম নির্ভর করে, বোঝা গেল? এইগুলোই কিন্তু হচ্ছে দেখবেন একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড, দেখতে পারতেছেন? তার মানে আপনার এখানে যদি কোনোভাবে কি হয় বেশি সার্কুলেশন হয়ে যায়, দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক দেশ ছিল না যেসব দেশগুলোতে অনেক টাকা কিন্তু কোনো প্রোডাক্ট নেই। কী কারণে ছিল না বুঝতে পারছেন তো? কারণ তাদের পলিসিগুলো এখানে ভুল ছিল। এই কারণে কি হয়েছে? টাকা চলে আসছে হাতে কিন্তু প্রোডাক্ট নাই, বোঝা গেল? এই টাকাটা সর্বপ্রথম কিভাবে আসে জানেন? এই টাকাটা সর্বপ্রথম সরকারের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার হয়ে যায়, যেমন রাস্তা তৈরি করা, ব্রিজ তৈরি করা এবং অন্যান্য যেসব কাজ আছে সেটাই ব্যবহার হতে থাকে এবং অর্থনীতির মধ্যেও ওই বছরই ঢুকে যায় এবং সেভাবে আসলে সব কিছু আসে। তো এখন দেখেন, আপনি মনে করেন যদি কোনো ডিপোজিট রাখেন, এখন ডিপোজিট রাখলে ডিপোজিটের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ডিপোজিটের মার্জিন কত নেবেন বা প্রফিট কত নেবেন। এখন আপনাকে প্রথমে বাজারের বিষয়টা দেখতে হবে যে আপনার ইনফ্লেশন রেট কত, কারণ সেন্ট্রাল ব্যাংক কোন পদ্ধতিতে সব হিসাব করতেছে এবং কোনভাবে আপনার কাজ করতেছে। এখন ইনফ্লেশন রেট যদি মনে করেন বাজারে থাকে কত পার্সেন্ট? 7%। তার মানে আপনাকে 7%-এর উপরে মিনিমাম উঠতে হবে। এরপরে মনে করেন আপনার কোম্পানির কিছু খরচ আছে না,
মনে করেন আপনার কোম্পানি মনে করেন যদি 100 টাকা ইনভেস্ট করে, তো 100 টাকা ইনভেস্ট করতে মনে করেন 2 টাকা বা মনে করেন 5 টাকা খরচ হয়ে যাচ্ছে, তাহলে এই 7-এর পরে কি করতে হবে? আরও 5% যোগ করতে হবে না? মনে করেন এই ডিপোজিট দিতে হচ্ছে, ডিপোজিট মনিটর করতে হচ্ছে, ডিপোজিট কালেক্ট করতে হচ্ছে, বা ডিপোজিটের উপর যে ইন্টারেস্ট আছে তার হিসাব করতে হচ্ছে। তাহলে দেখুন 7-5 কত পার্সেন্ট হলো? 12%। এরপরে যদি আপনি আর 2% লাভ করেন তাহলে হচ্ছে 14%। তো এইটা হিসাব মেলানোটা হচ্ছে ডিপোজিটের সবচেয়ে বড় কাজ, যে আসলে আপনাকে মিনিমাম কত পার্সেন্ট ডিপোজিট দিতে হচ্ছে, এবং এইটা দেওয়ার পরে তারপরে আপনি ওভারঅল ডেকোরেশনটা আপনি সেভাবে করবেন যে আমাদের কাজ এরকমভাবে হলে এরকম করে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো। আর এখানের যে সিম্পল কাজগুলো দেওয়া আছে এটা হচ্ছে ক্লাসিক্যাল ডে টু ডে অপারেশন, যেটা আসলে সিম্পলভাবে যে কোনো ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠান করে। কিন্তু এই ডিপোজিট কালেকশনের সবচেয়ে শুভঙ্করের ফাঁকি হচ্ছে এইখানে, আপনার ইনফ্লেশন থেকে ধরতে হবে, ওর পরে যে যতটুকু দৌড়ানো যাবে ততটুকু হচ্ছে আপনার প্রফিট। বাজারে যদি কোনোভাবে ইনফ্লেশন রেট বেড়ে যায়, অত্যাধিক হয়ে যায়, তাহলে দেখবেন আপনি কিন্তু অনেক কাজবাজ করেও শেষে লাভের মুখ চোখে দেখতে পারবেন না। কথা বোঝা গেল? এইটা। আর ডিপোজিট মনে করেন কেউ দিবে, সেটা আপনি কালেক্ট করবেন, আবার ইনভেস্ট করবেন, এটা তো সাইক্লিক যেসব কার্যক্রম আছে এটা অ্যাজ ইউজুয়াল, এটা আপনাদের বোঝানোর কিছু নেই, আপনারা বোঝেন। কিন্তু যেটা আসলে দরকার সেটা হচ্ছে ইনফ্লেশন থেকে হিসাব শুরু করতে হবে, ইনফ্লেশন থেকে হিসাব শুরু করে তারপরে পুরো সাইকেলে হাঁটতে হবে। ক্লিয়ার? এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আপনারা তো ব্যাংকে আছেন, ব্যাংকের কাজ কি এরকম করে না, নাকি আরও কোনো হিসাব টিসাব আছে এর সাথে? আপনারা কি জেনারেল ব্যাংকিং সাইটের নাকি কোনটা? এসএমই মানে কি? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। ওদের কাজ কি? মানে এরা মানে লোন দেয় কাদের, মানে মূলধনের কত পরিমাণ থেকে কত পরিমাণ রেঞ্জের ভেতরে আপনারা এটা লোন দেন, মানে যাদের ব্যবসা প্রতিষ্ঠান? ইকুইটি কত থেকে কত রেঞ্জ? মানে লোন এবং হচ্ছে ইকুইটি 1:1। মানে এই ইকুইটির পরিমাণটা আসলে কত হইতে হয়, মানে মিনিমাম? এখন এটা হচ্ছে ওনার ইকুইটি আর হচ্ছে বিজনেস কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা দেখি যে কতটুকু সাস্টেইন করতে পারবে আমাদের সাথে। মনে করেন একজনের হয়তো বা ইকুইটি আছে হয়তো বা 10 কোটি, তাহলে ওকে আপনারা মনে করেন যে লোন কতটুকু দেন? বা আমরা লোন দিব হচ্ছে 1:1 ইকুইটির সমান, বা হচ্ছে ইকুইটি থেকে কিছু কম দিব। তবে 1:1 আমরা খুব কম সময় দিয়ে থাকি, বেশিরভাগ সময় আমরা 1:0.5 দিই। হ্যাঁ, বুঝতে পারছি। আর এটা হচ্ছে, আর ওই এখন হচ্ছে রেট কেমন ধরেন? রেট তো এখন হচ্ছে দুটা রেট চলতেছে, একটা হচ্ছে সিকিউরিটির ক্ষেত্রে 12.5 চলতেছে, আর আনসিকিউরিটি 13 চলতেছে। 13, বুঝতে পারছি। আর বাংলাদেশ ব্যাংকের এখন ব্যাংক রেট কত জানেন নাকি? না, বাংলাদেশ ব্যাংকের ওইটা চলে গেছে, এখন ফিজারের মিল বাতিল হয়ে গেছে গত মাস থেকে। বাংলাদেশ ব্যাংক কি এখন আর টাকা পয়সা দিচ্ছে না? যে পরিমাণ টাকা উঠাইছে আর উঠাইলে তো উনার ব্যাংক মালিকরা চাপ দিছে যে আর কত টাকা নেবেন, এই জন্য ক্যান্সেল করছে মেবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রায় আপনার এই গত জুন থেকে ট্রেজারি এপ্রিল পর্যন্ত ট্রেজারি মিলে হিউজ টাকা ঢুকছে মার্কেট থেকে, মানে এটা ব্যাংক থেকে তাও প্রায় 2-3 হাজার কোটি টাকা তো নিয়ে গেছে। বুঝতে পারছি, মানে ব্যাংক থেকে যা ছিল মোটামুটি ওরা ট্রেজারি ওর রেট কত ধরে কত করে দেয়? ওইটা লাস্ট আপনার গেছে 8.35 বা 45 এরকম। 8.35। হ্যাঁ, 8.35। তো আপনারা যদি বাজারে টাকা দেন তাহলে 8.35 থেকে বেশি পান না? হ্যাঁ, বেশি নেই। মানে আপনার ট্রেজারি যদি মনে করেন আপনার বাংলাদেশ ব্যাংকে টাকা দিয়ে যদি ওদের কাছ থেকে 8.35 নিতে হয়, আপনি তো বাজারে নর্মাল পাবলিকদের কাছে লোন দিয়ে হচ্ছে আরও বেশি পান, 10% কিনতে পারেন না? কিন্তু ওদের তো ম্যান্ডেটরি করে দিছে যে আপনাকে এতটুকু জমা দিতেই হবে। ওটা ফিক্স করে দিয়েছে, এর সাথে স্প্রেড এত নিতে পারবেন। বুঝতে পারছি। কোয়ালিটি কমফোর্ট দেওয়ার জন্য হচ্ছে একটা চার্জ ধরে দিয়েছিল, যেটাকে সুপারভিশন চার্জ বলে। মানে আপনার সুপারভিশন হিসেবে দিয়েছে আপনার যে লোন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ অ্যামাউন্টের উপরে 1% ইয়ারলি।
এরপর থেকে যে টেনর হবে সেই টেনরে প্রতি বছর আপনার হচ্ছে আউটস্ট্যান্ডিং করে সুপারভিশন চার্জের টাকা ব্যাক নিতে পারবে। বুঝছি, মানে এটা কি আপনার এক্সটার্নাল লোন যেটা আছে ওইটার উপর? মানে এক্সটার্নাল লোনও যদি দেন তার উপরে 1% সুপারভিশন ফি হিসেবে সেন্ট্রাল ব্যাংকে দেওয়া লাগবে? মানে আপনারা রাখবেন নাকি ওনাদেরকে? ও আচ্ছা, বুঝতে পারছি। রাস্তাটা তৈরি করে দিয়েছে, কারণ কি আমার কাছ থেকে তো আপনি নিয়ে যাচ্ছেন, আমাকে দেওয়ার রাস্তা যদি আপনি তৈরি করে না দেন আপনাকে আমি কেন দেব? বুঝছি। মানে টেকনিক্যালি ওরা দিছে ব্যাংকে যে সুপার, এবং এটা ওরা সার্কুলারে উল্লেখ করে দিছে। তো এই যে সুপারভিশন ফিটা 1% করে নিচ্ছেন, এটা তো তাহলে আলটিমেটলি কাস্টমারের ঘাড়েই চলে যাচ্ছে। হ্যাঁ, কাস্টমারের থেকে কম দামি। কারণ কি আমি অলরেডি আপনাকে 2020 সালের 9/6 আমার লস দিয়ে আসছি, কারণ আমার এখনো ডিপিএস যেগুলো আছে ম্যাচিউর হয়ে আমাকে প্রত্যেককে আমার সে আগে রেট দিতে হবে। এটা একটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট। বুঝছি। আরেকটা থাকে না, যেমন মানিটারি পলিসির যে বিষয়টা থাকে, যে সেন্ট্রাল ব্যাংক কিছু সময় হচ্ছে কি কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে লোন দেয়, এবং সে সময় দেখা যাচ্ছে কি সেন্ট্রাল ব্যাংক হয়তো বা মনে করেন যদি কম রেটে লোন দেয়, তাহলে দেখা যাচ্ছে বাজারে আপনারা কম রেটে লোন দিতে পারেন পাবলিককে, তখন দেখা যাচ্ছে বাজারের মুদ্রা সরবরাহ বেড়ে যায়। তো এরকম কোনো সেক্টর থাকে? এরকম কোনো লোন বাংলাদেশে দেয় না। হচ্ছে আপনার কিছু স্পেশাল ফান্ড হিসাবে তারা, এটা হচ্ছে এই করোনার পর থেকে এই জিনিসগুলো চালু হয়েছে। অ্যাজ ইউজুয়াল রেগুলার হচ্ছে আপনার মহিলা উদ্যোক্তাদের যে লোনটা, এইটা হচ্ছে রিফাইন্যান্স স্কিম পুরো বলে দেয়, রিফাইন্যান্স স্কিমের আওতায় এটা পড়ে। তারপরে হচ্ছে থেকে কৃষি ঋণের ক্ষেত্রে কিছু অফার আছে এরকমই স্পেশাল রেট, এটা হয়তো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট রেটে থাকে রিফাইন্যান্স স্কিমের আওতায়। আর হচ্ছে জায়গার মাধ্যমে যে ফান্ডগুলো বাংলাদেশ ব্যাংকে ঢুকে, যেগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্লাস অর্থনৈতিক উন্নয়নের জন্য যে একটা খাত থাকে আলাদা, যে তোমার এই টাকাটা তোমার দেশের আর্থিক খাতে ইনভেস্ট করতে হবে, তখন ওই অংশটা তখন যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে ব্যাংক নন ব্যাংক এদের ভিতরে আপনার তখন এই টাকাগুলো স্পেশাল ফান্ড হিসেবে আওতায় দিয়ে দেয়। বুঝতে পারছি। এখন মনে করেন ব্যাংকে কোনো লোন বাংলাদেশ ব্যাংক দেয় না বাংলাদেশের পার্সপেক্টিভে। বুঝছি। মনে করেন মানিটারি পলিসি যখন পড়ানো হয়, যেমন মানিটারি পলিসির ডুয়েল ম্যান্ডেট থাকে, সেখানে হচ্ছে আপনার টাকা সরবরাহ করা, আবার বা ট্রেজারির মাধ্যমে বা সিকিউরিটিজের নামে টাকাটা আবার তুলে নেওয়া। তো যখন মনে করেন টাকাটা যখন বাজারে সরবরাহ করতেছে, যদি মনে করেন কোনো জিনিসকে আপনি কম দামে সেল করতে পারেন, যেমন হয়তো বা বাংলাদেশ ব্যাংক এখন টাকা দিচ্ছে ব্যাংকগুলোকে, হয়তো বা প্রত্যেক ব্যাংকে হয়তো বা মনে করেন 100 কোটি টাকা করে লোন দিচ্ছে, এবং সেটা কত পার্সেন্ট করে দিচ্ছে? মনে করেন 5% করে দিচ্ছে। তাহলে আপনারা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাডভাইজেবল খরচ হয়তো বা আরও 2% যোগ, এবং সাথে আর 2% আপনাদের প্রফিট দিয়ে আপনারা 9% বাজারে ইন্টারেস্টে লোন ছেড়ে দিতে পারেন। তার মানে সিঙ্গেল ডিজিট লোন যেটাকে আমরা বলি। তো সেটা তো আপনারা খুব কম রেটে ছেড়ে দিতে পারতেছেন না যদি বাংলাদেশ ব্যাংক দেন। বুঝছি। তার মানে এটা হচ্ছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আসে। আচ্ছা, তার মানে যদি শর্ত সাপেক্ষে যদি আসে, তাহলে তো ওই টাকা লোকাল পিপল পাচ্ছে না বা লোকাল মার্কেটে আসতেছে না। মানে আপনাকে যে শর্তটা দিচ্ছে যে আপনাকে হয়তো বা স্পেশালাইজড যে কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে হবে, না, এটা বলে দেয় যে ম্যানুফ্যাকচারিং খাতে এত যাবে, ট্রেডিং খাতে এত যাবে, সার্ভিস খাতে এত যাবে, এগুলো সেগমেন্টেশন করা থাকে। সেগমেন্ট করা থাকে। আমাদেরকে ফান্ডটা দিচ্ছে, ফান্ড দেওয়ার সময় ওইগুলো ডিরেকশনটা দিয়ে দেয়, এবং এই ডিরেকশনটা রিসিভ করে তাদের জানা দিচ্ছে, যেমন জায়গা দিচ্ছে, জায়গার এই ফান্ডটা যখন আসবে ওদের এখানে আপনার উল্লেখ করা থাকবে যে তোমার মহিলাদের উন্নয়নের জন্য এত % তুমি এই খাতে দিবা, এর ভিতরে ট্রেডিংয়ে এত দিবা, সার্ভিসে এত দিবা, ম্যানুফ্যাকচারিং এত দিবা। এর বাইরে জেনারেল ক্ষেত্রে যেটা যাবে, এই ফান্ডের লিমিটের বাইরে চলে গেলে তখন এটা জেনারেলের আওতায় চলে আসবে। বুঝতে পারছি। মানে এখানে সিস্টেমটা ওরা যেভাবে সেট আপ করে দিবে, যতটুকু সার্কুলেশন যতটুকু বলবে, যে এটা বাংলাদেশ ব্যাংকের কিছু করার নাই, যেভাবে ইনস্ট্রাকশন আসতেছে ওরা যেভাবে দিচ্ছে ওইভাবে ওই জিনিসটা আসতেছে, আমরা ওভাবে পাচ্ছি, আমরা ওভাবে দিচ্ছি। বুঝতে পারছি। খালি জাস্ট একটু স্প্রেড করে ব্যাংক বিজনেস করতেছে। যেমন মহিলা উদ্যোক্তাদের লোনটা খুব সম্ভব আপনার 3 কি 4% আমরা পাচ্ছি রিফাইন্যান্স স্কিমের আওতায়। এখানে হয়তো আমরা 1 থেকে 2% ব্যবসা করতেছি। যেমন জায়গার ফান্ডটা আসতেছে, জায়গার ফান্ডটা আসলে এখন যেটা চলতেছে, এখন সব ব্যাংকে সকল আর্থিক প্রতিষ্ঠানে জায়গার ফান্ড একটা আসছে, সেটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং খাতে দিতে হবে ফিক্সড অ্যাসেটের জন্য।
দ্যাট মিনস মেশিনারিজের উপরে এই ফান্ডটা ইনভেস্ট হবে। এখন এইটার ক্ষেত্রে আমি এখানে দেখা গেছে সর্বোচ্চ আমার ব্যাংক 1 থেকে 2% বিজনেস করি। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, যাই হোক, মানে সিস্টেমটা হচ্ছে এরকমই, মানে টাকাটা আপনি যেখানে ইনভেস্ট করতে যাইবেন তখন তো আপনাকে সবার আগে আসলে রেটটা হিসাব করতে হবে, যে আসলে টাকার, আমরা যদি ইন্টারেস্টটাকে বলি ভালো বাংলায় বললে আসলে যে টাকার ভাড়া, রেন্ট অফ মানি, এটাই হচ্ছে ইন্টারেস্ট। যেমন মনে করেন আপনি একটা বাসায় থাকলে বাসা ব্যবহারের জন্য একটা রেন্ট দেওয়া লাগে, টাকাটা ব্যবহার করার জন্য যে রেন্টটা দেওয়া লাগে এটা হচ্ছে ইন্টারেস্ট, এটাই তো। ইন্টারেস্ট দেখবেন, ইন্টারেস্টের আসলে অনেক প্রকারভেদ আছে। যেমন মনে করেন টাকা বেশি ছাপালে এটা একটা ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। আবার যদি মনে করেন ডলারের দাম পড়ে যায়, ডলার অনুপাতে টাকার দাম যদি পড়ে যায়, ডলারের দাম তো কখনো পড়ে না, কিন্তু টাকার দাম যদি কমে যায় তখনও দেখবেন কিন্তু টাকার আবার ডিভ্যালুয়েশন হয়ে যাচ্ছে। তখনও কিন্তু আপনার পরোক্ষভাবে কি হয়, যে টাকাটা আপনি যদি 100 টাকা রাখলেন, কোনো কারণে দেখা যাচ্ছে যে ডলারের রেট বেড়ে গেল, তখন দেখা যাচ্ছে টাকা হয়ে যাচ্ছে 115 টাকায় $1। তাহলে ওই টাকাটা তখন কি হয়ে যাচ্ছে, দাম কমে যাচ্ছে না? এবং পুরো অর্থনীতিতে দেখবেন যে কোনো কারণে যদি আমেরিকার ডলারটা বেশি ছাপায় এবং সারা পৃথিবীতে অনেক বেশি ডলার দিয়ে দেয়, তাহলে দেখবেন যে ডলারের কিন্তু কি হয়, অবমূল্যায়ন হয় না? কিন্তু দেখা যায় এই ক্ষেত্রে সমস্যা হয় কি, আমাদের লোকাল অর্থনীতিটা কম হয়ে যায়। বুঝতে পারছেন? একটু আগে আমরা একটা জিনিস দেখলাম না, যদি বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক 100 টাকা ছাপাতেন তখন হতো কি, একটা কলমের দাম আসতো 40 টাকা করে। এখন মনে করেন আমাদের এই ডলারটা, এখন তো আমাদের টাকা ছাপানোর জন্য আমরা কি করি, ডলারকে রিজার্ভ রাখি। এখন ডলার যদি অনেক বেশি ছাপানো থাকে এবং যদি মনে করেন যে ডলার অনেক বেশি ছাপিয়ে আপনার কি করতেছে, আমেরিকা প্রত্যেক দেশকে দিচ্ছে, এবং সেক্ষেত্রে দেখবেন যদি কোনো কারণে আপনার ডলারের পরিমাণ বেড়ে যায়, তাহলে আমাদের ওই অনুপাতে দেখবেন কিন্তু টাকাটা কি হয়, ডিভ্যালুয়েশন হয়। মানে অতিরিক্ত টাকা ছাপালে যেমন দেখছেন যে টাকা আছে বেশি কিন্তু আমাদের কি নাই, প্রোডাক্ট নাই। আবার দেখবেন ডলার যখন বেশি ছাপাচ্ছে, ডলার তো আগে হচ্ছে গোল্ড রিজার্ভ অনুযায়ী ছাপাইতে হতো, এখন তো ফিয়াট কারেন্সির অনুপাতে আর ছাপানো লাগতেছে না। মানে এখন অর্থনীতিটা হচ্ছে কি, মানে একজন বলছিল যে আমেরিকাকে কি কোনোভাবে কি করা যাবে, ভবিষ্যতে কন্ট্রোল করা যাবে, মানে আমেরিকা তো সারা পৃথিবী কন্ট্রোল করে, তো বলছিল যদি আমেরিকার ডলারকে আমরা কোনোভাবে কি করতে পারি, বাতিল করতে পারি, তাহলে পসিবল। আর আমেরিকার ডলারকে যতদিন আমরা কি করব, আমাদের এক্সচেঞ্জ রেট হিসেবে ব্যবহার করব বা কারেন্সি সোয়াপ না আনতে পারবো, ততদিন পর্যন্ত আমরা পারবো না। যেমন ইউরোপিয়ান ইউনিয়নটা ইউরো চালু করে ফেলছে, ওরা এখন মোটামুটি সাস্টেইন করে আছে, এখন চলতেছে। ওরা ইউরোপিয়ান ইউনিয়ন যেটা করছে, ওটা কতটা রিস্ক নিয়ে করছে দেখছেন? মানে ওদের যে পেট্রো ডলারের যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ছিল, এখনও ওদের পুরো অর্থনীতি তো ডলারের উপর, কিন্তু ওদেরকে ধরা, প্রথম দিকে চালু করা বা এখনও যে লেভেলটা আছে, যদি আর 5টা বছর সাস্টেন করতে পারে তাহলে মনে করেন ওদেরটা মানে আমেরিকার প্রভাব মুক্ত হয়ে যাবে। কিন্তু ডলারকে যতদিন আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার বা বেদ না করতে পারবো ততদিন কিন্তু হচ্ছে না। দেখেন শ্রীলঙ্কার অর্থনীতিটা যেভাবে পড়ছে, লেবাননের অর্থনীতিটা যেভাবে পড়ছে করোনার আগে, দুটোই দেখেন কিন্তু শুধু ডলার সংকটের কারণে। অভ্যন্তরীণ প্রোডাকশন কিন্তু কোনো দেশের কম ছিল না, কিন্তু যখন ডলারের দাম মানে ডলার সংকট দেখা দিছে, তখন হয়েছে কি ডলারের দাম বেড়ে গেছে। এবং দেখেন আমাদের দেশে যদি ডলার না থাকে, আমরা কিন্তু তেল বা জ্বালানি তেল আনতে পারবো না। আর জ্বালানি তেল না আনতে পারলে দেখবেন ইলেকট্রিসিটি চলবে না, যানবাহন চলবে না, সব কিছু চলবে না। ঝামেলা হচ্ছে আমরা যারা নীতি নির্ধারক আছি বা আমরা যারা বুদ্ধিজীবী আছি, আমরা যতক্ষণ চেয়ারের বাইরে আছি আমরা ততক্ষণ খুব নীতিবাক্য ঝাড়তেছি। আসলে আমি চেয়ারে যে বসতেছি, চেয়ারে যে বসে টাকা দিতেছি, টাকার সমুদ্র, আমার নীতি ওইখানে চলে যাচ্ছে। আর তখন সমুদ্র থেকে টাকা কীভাবে নিয়ে ভরা যায় সে চিন্তায় ব্যস্ত। আসলে বিষয়টা হয় কি, মানে বাস্তবতা সব কিছুই থাকে, কিন্তু বিষয়টা হয় কি, যদি মনে করেন সেরকম ভালো পলিসি ঠিক থাকে এবং যদি আপনার সব কিছু ঠিক থাকে, তাহলে আশা করা যায় আমরা চেষ্টা করি যেখানে থাকে বা পলিসিগুলো যদি একেবারে স্মুথ থাকে, তাহলে আস্তে আস্তে আসলে এইসব সমস্যাগুলো সমাধান করা সম্ভব। তবে দেখবেন যদি ওই যে একটা কথা আছে না, যে ন্যায়পরায়ণ শাসক হচ্ছে একটা দেশের সবচেয়ে বড় সম্পদ। যদি শাসক ন্যায়পরায়ণ হয় তাহলে দেখবেন যে দেশের প্রত্যেকটা জায়গায় অনেক বেশি ডেভেলপ হয়। আচ্ছা, আমরা হচ্ছে এই ডিপোজিট ম্যানেজমেন্টের আলোচনা এই পর্যন্তই, এটা ছাড়া তেমন কিছু নাই। আর ভিডিওটা একটু পজ করেন তো। ম্যানেজমেন্টের বিষয় হচ্ছে এইটা, আসলে ডিপোজিট দিয়ে যদি আপনারা কি করতে না পারেন, ইনকাম করতে না পারেন, তাহলে কিন্তু ডিপোজিট ম্যানেজমেন্টের কোনো ভ্যালু নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ক্লিয়ার?
আচ্ছা, এবার আমরা একটু কারো কোনো প্রশ্ন আছে ডিপোজিট ম্যানেজমেন্ট নিয়ে? প্রশ্ন আছে কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা অফ করে দিই।